মোদি ম্যাজিকে ধস 10 বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় বিজেপি। প্রবলভাবে ঘুরে দাঁড়ালো কংগ্রেস। পশ্চিমবঙ্গ তৃণমূলেরই বেনজিরের সম্পদের তথ্য আসছেই। 10 জেলায় 2300 বিঘা জমির সন্ধান। ক্ষমতা অপব্যবহারে এ উদাহরণ নজিরবিহীন, বলছে টিআইবি। বেনজির ও আজিজ সরকারি দলের লোক নয়, তারা দায়িত্ব পেয়েছিলেন নিজ যোগ্যতায়, বলছেন কাদের। দুর্নীতিবাজদের তালিকা করছে বিএনপি। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের মেধা বিকাশের ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। চতুর্থ ধাপে কাল 60 উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। বন্যার কারণে সিলেটের 9 কেন্দ্র অন্যত্র স্থানান্তর। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএনটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। ভারতে 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা লোকসভা নির্বাচন শেষে চলছে ফল ঘোষণা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটের মধ্যে। সবশেষ ফলাফলে দেখা গেছে 543 আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে 300 আসনে, বিপরীতে 224 আসনে এগিয়ে কংগ্রেসের ইন্ডিয়া জোট। এক ঝাঁক তারকা প্রার্থী সহ 8,360 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। মোদির টানা তৃতীয়বার নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস, সে প্রশ্নের উত্তর মিলবে আজই। বিস্তারিত জানাচ্ছেন লুথর কবির। হ্যাট্রিক গড়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবশেষ ফলাফলও তাই জানান দিচ্ছে। এবারের জয়ের মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন মোদি। তবে লোকসভা নির্বাচনের ফলাফলে এককভাবে 400 আসন পাচ্ছেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি। সবশেষ পরিসংখ্যানও তাই বলছে। প্রশ্ন উঠেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মাধ্যমে সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেন মোদি। এই বাস্তবতায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট গঠন ছাড়া বিকল্প নেই দলটির নেতাকর্মীদের হাতে। অন্যদিকে দেশটির বিরোধী জোট ইন্ডিয়ারও সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলছে না, যে কারণে ভারতে এবার জোট সরকার গঠন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিজেপির মুখপাত্র নালিন কোহলি বলেন, লোকসভায় কে কতটি আসনে বিজয়ী হবে চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত করতে হবে অপেক্ষা। বুথ ফেরত জরিপের সবকটিতেই পিছিয়ে ছিল কংগ্রেস, কিন্তু সব জরিপেই যেন জল ঢেলে দিয়েছে মঙ্গলবারের প্রাথমিক ফলাফলে কংগ্রেসের চমকে রীতিমতো কাঁপন ধরেছে মোদির শিবিরে। বিজেপির ঘাড়ে অনেকটা নিঃশ্বাস ফেলার মতো অবস্থা কংগ্রেসের। বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আবারও চমক দেখালো মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবার এই রাজ্যে 20টির বেশি নির্বাচনী সমাবেশ করে তৃণমূলের পতন ঘটাতে পারেনি বিজেপি, সিপিএম সহ সবগুলো দলেরই ভরাডুবি দেখা গেছে। আইন করে আমি অ্যাসেম্বলিতে পাস করে লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। একক সংখ্যা গরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো দিল্লি বাড়ি কর্তৃত্ব যাচ্ছে মোদির হাতে, এটা অনেকটাই নিশ্চিত। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন যে তার এই জয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, তবে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কূটনীতিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা নাই, এবং বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী আমরা আছি আমাদের সাথে সম্পর্কে এই ইলেকশনের কারণে বড় রকমের কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। কারণ সবারই যার যার সাথে ভারতের স্বার্থে এবং আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার। ভারতের আমাদেরকে খুশি রাখা প্রয়োজন। বাংলাদেশের সাথে এতদিনে এত ভালো সম্পর্ক, বাংলাদেশের কাছে তারা যা চাচ্ছে তাই পাচ্ছে, অন্তত পাবলিক পারসেপশন তো তাই। কিন্তু তাদের কাছ থেকে আমাদের যা প্রাপ্য সেগুলো আমরা সব পাচ্ছি না, এটা সবাই দেখতে পাই। আমাদের যে বড় বড় সমস্যাগুলো আছে, পানি বন্টন, বিশেষ করে তিস্তা এবং অন্যান্য নদীরও, আর তাছাড়া সীমান্তে মানুষের হত্যা হচ্ছে, বাংলাদেশিদের হত্যা হচ্ছে প্রতিনিয়ত, যেটা শূন্যের কোঠায় নিয়ে আসার প্রতিশ্রুতি বারবার করা হচ্ছে কিন্তু হচ্ছে না। তারপরে আমাদের জিনিসপত্র যে তাদের ওখানে আমরা রপ্তানি করি, সেখানে নানান রকমের নন ট্যারিফ ব্যারিয়ার্স তারা তৈরি করছে। তো সেইগুলো আমার মনে হয় যে সেগুলোর দিকে আরও নতুন করে তাকানোর সুযোগ আছে। দর্শক, লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে, এর আগেও আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সহকর্মী লুৎফর কবির আছে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। লুৎফর, কেমন আছেন? ভালো।
যেহেতু আপনি আসলে আমাদের আন্তর্জাতিক দিকটি দেখছেন এবং সারাদিনই আসলে লোকসভা নির্বাচনের আপডেট দেওয়ার চেষ্টা করছেন আমাদের দর্শককে, এখন যেহেতু চলছে নির্বাচনের ফল ঘোষণা, আপনার কাছে কি মনে হয় আসলে দলগুলোর পরিস্থিতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট ফলাফল গণনা শুরু হয়েছে, যেটি আমরা সকাল থেকেই কভার করছি। তো সকালের দিকে আমরা প্রথমে দেখতে পাই যে বিজেপির বেশ ভালো অবস্থানে ছিল, কিন্তু সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতেছি হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে দুই দলের মধ্যে। যেমন মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন হচ্ছে গিয়ে ইন্ডিয়া জোট, সেই দুই দলের পক্ষেই এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, ভারতেও সন্ধ্যা চলতেছে। আমরা দেখেছি যে 300+ আসন অতিক্রম করেছিল এনডিএ জোট, বাট সেটা আবার নেমে এসেছে 298, 299 এরকমভাবে ওঠানামা করছে। সেই বিপরীতে রাহুল গান্ধীর বলেন, আপনি কংগ্রেসের বলেন, সেটি কিন্তু 224, 228 এরকম একটা অবস্থানে আছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দলগুলোর হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে। আর এই রেজাল্ট আসলে কখন নাগাদ হাতে পৌঁছাবে, পুরোপুরি রেজাল্ট ফল ঘোষণা আপনার কথার প্রেক্ষিতেই যদি বলি যে আবারও আসলে ক্ষমতায় আসছেন মোদি, এরকমটি আভাস আমরা আসলে পাচ্ছি বা মিলছে, আপনিও বলছিলেন। বুথ ফেরত জরিপের ফল আসলে কতটা মিলছে আপনার কাছে, বা কতটুকু আমরা দর্শককে দিতে পারি আপনার মোদি আবার ফিরছে কিনা সেই প্রশ্ন যদি আপনি করেন, মোদি আসলেই ফিরতে পারে, এটা আমরা প্রথম থেকেই ধারণা করা ছিল এটা মোদি ফিরবেন। এখন পর্যন্ত যে ফলাফলটা বলছে, আমি যদি ফলাফলের কথা অনুযায়ী বলি, মোদি ফিরবেন, কারণ তার আশেপাশে যে দলগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছাকাছি খুব একটা নেই, কিছুটা ব্যবধান আছে, হয়তোবা জোট গঠন করে হলেও তারা সরকার গঠন করতে পারে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। সেই ক্ষেত্রে এনডিএ জোটের সঙ্গে হাত মিলিয়ে যা আছে সবাই মিলে একটি সরকার গঠনের জন্য প্রস্তুতি হয়তোবা নিয়ে ফেলবে কিছুক্ষণ পরেই। এবার দুর্দান্ত ফল করেছে আসলে কংগ্রেস, আমরা দেখতে পাচ্ছি। এটার আসলে কারণ কি হতে পারে আপনার কাছ থেকে জানতে চাই। কংগ্রেসের দুর্দান্ত ফল করেছে আসলে পূর্বাভাস যেটি বলেছিল জরিপ, যে জরিপগুলো নির্বাচনের ভোটের 7ম দফার ফল ঘোষণার পর যে জরিপগুলো প্রকাশ হয়েছিল সেটি কিন্তু আসলে একেবারেই আলাদা। আমরা আজকে শুরু থেকে দেখতে পাচ্ছি যে কংগ্রেসের একটা ভূমিধস বলতে গেলে আপনি এগিয়ে যাচ্ছে তারা। আপনি কংগ্রেসের রাহুল গান্ধী দুইটি আসনে দাঁড়িয়েছিল, সেই দুইটি আসনে কিন্তু ইতিমধ্যে তিনি তার যে ক্যান্ডিডেট ছিল বিজেপির, সেটি কিন্তু তারা পরাজয় ঘোষণা করেছে এবং রাহুল সেই জায়গা ইতিমধ্যে অনেকটা বিজয়ী বলা যায়। আর কংগ্রেসের বিজয়ের আপনি যদি বলেন যে কংগ্রেসের দুর্দান্ত ফলের কিছু কারণ থাকতে পারে, কারণ বিজেপির নেতৃত্বাধীন সরকার, মোদী সরকার কিন্তু আজকে এ নিয়ে কিন্তু টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চাচ্ছে। দীর্ঘ সময় যখন সরকার একটা ক্ষমতায় আছে তখন তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ বলেন, নানান ধরনের ভুল ত্রুটির কারণে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে যেমন হিন্দুত্ববাদীর বিষয়টা দেখেন, মোদির একটা এজেন্ডাই থাকে যে হিন্দুত্ববাদী এই বিষয়টা নিয়ে তারা একটা পুঁজি করে সামনে দিয়ে এগোনোর চেষ্টা করে। আর এই পাশে আরেকটা বিষয় হচ্ছে কৃষক আন্দোলন বড় একটা ভূমিকা রেখেছে এই জায়গায়। কৃষক আন্দোলনের কারণে কিন্তু 2018 দেখেন, 19 দেখেন, এই সর্বশেষ 2024 সালেও কৃষক আন্দোলন আমরা দেখতে পেরেছি, সেটার বড় একটা প্রভাব পড়েছে এবং আপনার মাধ্যমে আমরা বাকিটা আসলে আপনার মাধ্যমেই আমরা জানাবার চেষ্টা করব। আবারও যুক্ত হব আপনার সাথে, দর্শক নিশ্চয়ই আপনার সাথে বা আমাদের সাথে আসলে থাকবেন এবং ফলাফল পর্যন্ত দর্শকরা থাকবেন আমাদের সাথে নিশ্চয়ই। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী লুৎফর কবির। এবার অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি। কোথায় নেই বেনজিরের সম্পদ? দেশের প্রায় সব জেলাতেই তিনি সম্পদের পাহাড় গড়েছেন। একের পর এক বেরিয়ে আসছে তার নামে বেনামি সম্পত্তি। টিআইবি বলছে নিজের ক্ষমতাধর পদকে ব্যবহার করে তিনি যা করেছেন তা অত্যন্ত উদ্বেগজনক। স্থলে কিংবা জলে, গ্রাম কিংবা শহর, কোথায় নেই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ। এখন পর্যন্ত পাওয়া তথ্য, দেশের 10 জেলায় মিলেছে তার 2385 বিঘা জমি। কৌশলে এবং জোর করে দেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক এবং সংখ্যালঘুদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেকেই করেছেন নির্যাতনের অভিযোগও। বেনজিরের সবচেয়ে বেশি জমি রয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোর করে সম্পত্তি নিয়ে তিনি সাভানা রিসোর্ট বানিয়েছেন। এই যে এই পাশে যে আপনার বিল্ডিংটা দেখতেছে, এই বিল্ডিংটা আমার জায়গায় তারা বালু ভরাট করিয়া জোর করিয়া এটা স্থাপন করছে। এই জায়গাটা নেওয়ার জন্য নানান ধরনের সিস্টেম যেভাবে নেওয়া যায় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নীলফামারী এবং ঠাকুরগাঁও রয়েছে তার প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে ঠাকুরগাঁও সদর উপজেলার নর্থ অ্যাগ্রো লিমিটেড মুরগির ফার্মে প্রথমে তার আংশিক শেয়ার থাকলেও পরে কৌশলে পুরো ফার্মই দখল করে নেন তিনি।
র্যাবের প্রধান বেনজির আহমেদ উনি এখানকার মানে মালিক বা উনি এই ফার্ম পরিচালনা করে, উনিই সব কিছু করে আর কি। র্যাবের যে আইজিপি ছিল বেনজির আহমেদ, উনি নাকি 2বার আসছিল এখানে, শেয়ারে আছে নাকি শুনছি আর কি। কক্সবাজার এবং বান্দরবানেও রয়েছে তার বহু সম্পদ। বান্দরবনে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে ভয়ভীতি দেখিয়ে গহীন পাহাড়ে গড়েছেন রিসোর্ট, নির্মাণ করেছেন গরুর খামার। বেনজির নামে এক পুলিশ কর্মকর্তা কিনছে আর কি, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বেনজির 2টি সংস্থার প্রধান থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে যা করেছেন তা ন্যাক্কারজনক এবং নজিরবিহীন। ক্ষমতার অপব্যবহারের নিয়ন্ত্রক হিসেবে যে দায়িত্ব, সেটাকে তিনি আসলে পুরোপুরি নিজের স্বার্থে অপব্যবহার করে মানে তিনি সম্পদের মালিকানা অর্জন করেছেন সারা দেশব্যাপী। তার কারণ তার কর্তৃত্ব কিন্তু সারা দেশেই ছিল, আইন প্রক্রিয়া 2টি আইন প্রক্রিয়া সংস্থার প্রধান হিসেবে। এবং এটাতে মানে অবশ্যই অত্যন্ত উৎকট বিভৎস একটা চিত্র। এদিকে গাজীপুর, মাদারীপুর এবং কিশোরগঞ্জেও বেনজিরের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তার এত সম্পত্তি দেখে সাধারণ মানুষের অনেকেই বলছেন, তাহলে কি মঙ্গল গ্রহেও সম্পদ কিনেছেন বেনজির? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির তদন্তের স্বার্থে আগামী 6 এবং 9 জুন সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুদক। এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তিনি বেশ আগেই দেশ ছেড়েছেন। দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, নির্ধারিত তারিখে সাবেক আইজিপি কমিশনে না এলে ধরে নিতে হবে অপরাধের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে আইনজীবীর মাধ্যমে 15 দিন সময় নিতে পারেন বলেও জানান সংস্থাটির এই কমিশনার। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হলো আইনের বিধান। এবার সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে বিএনপি। বিএনপি নেতাদের দাবি, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে দুর্নীতি অনিয়মের মাধ্যমে সরকার যে চক্র তৈরি করেছে তার দায় সরকারকে নিতে হবে। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজদের পাশাপাশি তাদের প্রশ্রয়দাতা হিসেবে বর্তমান সরকারেরও বিচার করা হবে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। পুলিশ ও সেনাবাহিনীর সাবেক 2 কর্তা ব্যক্তির দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং দখলদারিত্বের খবর সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচনার বিষয়। এইসব দুর্নীতি অনিয়মের দায় ও দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়দাতাদের নিয়ে রাজনৈতিক মহলেও চলছে বক্তব্য পাল্টা বক্তব্য। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। এগুলি শুনতে থাকেন কিন্তু এটার উপর ভরসা করেন না যে শেখ হাসিনা বেনজিরে আজিজে জ্বালিয়ে দিব। বিএনপি নেতাদের দাবি, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার সব শ্রেণী পেশার মধ্যেই দুর্নীতিবাজদের লালন পালন করছে। এবার সরকারের দুর্নীতিবাজ, লুটপাটকারী ও অর্থ পাচারকারী ওই সব কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে দলটি। চেষ্টা করছি যে বিভিন্ন তথ্য যেগুলো আমরা পাচ্ছি সেটা নিচ্ছি, এবং সাংবাদিক ভাইরা আপনারা আছেন, আপনাদের তথ্যের সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা একদিন এগুলো প্রকাশ হবে। এই ধরনের বেনজির আজিজ, হাজার হাজার বেনজির আজিজ সারা দেশে বিরাজ করছে। প্রতিশোধ আমরা নিব না, কিন্তু তাদেরকে তো বিচারের মুখোমুখি করতে হবে। কোনো অন্যায় তো খালি হাতে ছাড় পাওয়ার সুযোগ নেই। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। লোয়ার কোর্টে জাজ থেকে আরম্ভ করি উপরের লেভেল পর্যন্ত, আপনার নিচের পুলিশ কর্মকর্তা থেকে উপরের লেভেল পর্যন্ত, ওই সেকশন অফিসার থেকে উপরের সচিব পর্যন্ত সবই আমরা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমরা বলছি যে যতগুলো তথ্য পাওয়া যায় সব তোমরা লিপিবদ্ধ করো আগে। এদের যে মেন্টর যারা এদেরকে এই পর্যায়ে আনছে তাদের সবারই বিচার হবে। ওরা স্রোত কয় আমি চুরি করিনি,
ওই খুনিও দায়ী কয় ভাই আমি খুনের জন্য দায়ী না। তো এটা আওয়ামী লীগ বলতেছে ওই খুনিদের মতো, আওয়ামী লীগ বলতেছে চোরদের মতো। এটা তো আওয়ামী লীগের স্বভাব, আওয়ামী লীগ এভাবেই বলে। ওরা যাই বলুক না বলুক, ওদের উপরেই দায়িত্ব বর্তাবে, ওই দায়িত্বের জন্য ওদের বিচার হবে একদিন। দুর্নীতি অনিয়মে জড়িত ও জনগণের অধিকার হরণে অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আরও নিষেধাজ্ঞা আসছে বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যে স্যাংশন আপনি দেখছেন এটা শেষ না, ওদের কাছে আমাদের থেকে বেশি তথ্য আছে। আমরা তো তথ্য এখন বাইর করতেছি, ওরা তথ্য ওদের কাছে বের করা আছে, আরও স্যাংশন আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বেনজির ও আজিজ সরকারি দলের লোক নয়, তারা দায়িত্ব পেয়েছেন নিজ যোগ্যতায়। তাদের কেউ দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে, এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, চোরের রাজা মহারাজা সবই বিএনপির। টিআইবি ও সুজন সরকারের বিরুদ্ধে বিএনপির সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন কাদের। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে থাকছে। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রতিনিধি সভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলে দলে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মহানগরের নেতারা। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বেনজির আজিজ কোনো অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে পুলিশ, সেনাবাহিনীর, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায়। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তাদের শীর্ষ দুই নেতা দুর্নীতির দায়ে সাজা ভোগ করছে। টিআইবি ও সুজনের সমালোচনাও করেন তিনি। বিরোধী দল বিএনপি তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, অর্থ পাচারের বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। ঈদের পর মেয়াদোত্তীর্ণ সব কমিটি পুনর্গঠন করা হবে উল্লেখ করে ৬ দফা দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিশ্বের প্রযুক্তি প্রেমী শিশু কিশোরদের মতো বাংলাদেশের শিশুরাও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সেই লক্ষ্যে শিশু কিশোরদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। শামীমা আক্তারকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। গণভবনের আঙিনা ধন্য হয়েছে, সবাইকে আমি আবার স্বাগত জানাই। গণভবনে আসা শিশু কিশোরদের এভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আছেন তাদের সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। শিশুদের জন্য স্বল্প সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের জনগণের ছিলেন, তাই ৩২ নম্বরের বাড়িটি জনগণের জন্যই উৎসর্গ করেছেন তিনি। ওই বাড়িটি আমরা দান করে দিয়েছি বাংলাদেশের জনগণকে, কারণ আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তো জনগণের ছিলেন, কাজে ওই বাড়িতে এখন আমাদের অধিকার না, বাংলাদেশের মানুষের অধিকার। সেখানে একটি হলোগ্রামও করা হয়েছে, যেখানে মনে হবে যেন জীবন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব এসে ৭ই মার্চের ভাষণ দিচ্ছেন। আপনারা সেখানে গেলে সেটা দেখতে পারবেন। শিশুরা বঙ্গবন্ধু কন্যার অন্তরেই আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সুরক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছে তার সরকার। যত দূরেই থাকি না কেন, আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমার অন্তরে, তোমরা আমার অন্তরেই আছো, এটুকু আমি বলতে পারি। আমরা শিশুদের সুরক্ষায় অনেক আইন করেছি, নীতিমালা করেছি। এইভাবে আমরা আমাদের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিশুরাও পিছিয়ে থাকবে না, তাই সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তি যুগে, আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না,
তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে তুলব। আর 41-এর যে স্মার্ট বাংলাদেশ, তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু, তারাই হবে 41-এর ভবিষ্যৎ কর্ণধার। সুকান্তের কবিতা আবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে অংশীদার হতে চান তিনি। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। পেনশন স্কিম বাধ্যতামূলক সিদ্ধান্ত বাতিলের দাবিতে 54 পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে, কেউ ভাসমান থাকবে না জানিয়ে মালিকদেরও তাদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উৎপাদনের পাশাপাশি চায়ের বহুমুখীকরণের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চা শ্রমিকদের সব ধরনের সহায়তা করা হবে, তাদের স্বার্থের দিকে নজর দিতে হবে মালিকদেরও। এর আগে চা শিল্পে অবদান রাখায় 8 ক্যাটাগরিতে বাগান মালিক, উৎপাদনকারী প্রতিষ্ঠান, শ্রমিকের হাতে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন। উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ কাল সকাল থেকে 60টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএম এ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে রিটার্নিং অফিসের কার্যালয় থেকে শুরু হয় ইভিএম, ব্যালট পেপার বক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ, যা বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এদিন দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। একে একে দেওয়া হয় 366টি ভোট কেন্দ্রের ব্যালট বক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম। তবে নির্বাচনের দিন ভোরে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও 3 উপজেলায় বুধবার হবে 4র্থ দফার ভোট গ্রহণ। এসব উপজেলা 361টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয় ভোটের সরঞ্জাম। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ভোট গ্রহণ হবে ইভিএমে। তাই 55টি কেন্দ্রের 385টি বুথের জন্য পাঠানো হয় 523টি ইভিএম মেশিন। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব সরঞ্জাম পাঠানোর কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল যেহেতু ভোট হবে এবং আমরা মনে করি, আশা করছি যে আমাদের প্রত্যাশা যে খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। এদিকে যশোরের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। চিন্তায় বা মারামারি না হয় সেই জন্য আমরা কালকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা মালামালগুলো নিতে এসেছি। মোটামুটি প্রস্তুতি ভালো, শৃঙ্খলিত। এ ধাপে 27 জেলার 60টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 251 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার 5144টি কেন্দ্রে একযোগে হবে 4র্থ ধাপের নির্বাচনের ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেন তারা। তাদের দাবি, অবসররত পেনশন সুবিধা বন্ধ করে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদনে বাকিটা জানবো আমরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবসরের পর আগে যেসব সুবিধা পেতেন, 1 জুলাইয়ের পর যারা চাকরিতে যোগ দিবেন তাদের জন্য সেই সুবিধা থাকছে না। তাদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে আওতাভুক্ত করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের এমন প্রজ্ঞাপনের বিরুদ্ধে মাঠে নেমেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। স্বতন্ত্র বেতন স্কেল যেটা একটা অন্যতম দাবি, এর সাথে হলো সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, এটা দাবি বাতিল করা অবিলম্বে, এবং আমাদের শিক্ষকদের জন্য একটা প্রতিষ্ঠিত ব্যাপার ছিল সুপার গ্রেড, সেই সুপার গ্রেডটা পুনরায় অন্তর্ভুক্তিকরণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। একই দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে আমাদের কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পালন করছি, যার আওতাধীন আজকের এই কর্মসূচি অর্ধ দিবস 25, 26, 27 এই 3 দিন হচ্ছে গিয়ে আবার অর্ধ দিবস কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচির পর 1 তারিখ থেকে আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যাব। শিক্ষক নেতারা বলছেন এই প্রজ্ঞাপনের ফলে মেধাবীরা শিক্ষকতায় আসতে আগ্রহী হবেন না। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে। বৈষম্যমূলক শুধু না, এটা আমাদের জন্য অপমানজনক। কারণ হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস তৈরি করে ফেলবে। কারণ 2024 সালের 1 জুলাই যখন আমি করবো, একজন সে শিক্ষক বা কর্মকর্তা যখন নিয়োগপ্রাপ্ত হবেন, ও এই পেনশনের আওতা, পেনশনের যে বর্তমান যে চালু আছে সেটার আওতায় সে আসবে না। এই প্রজ্ঞাপন বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষক নেতাদের। এটি দূরভিসন্ধি কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় 1 জুলাই থেকে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না। চেয়ারম্যানগণ সকল বিভাগ বন্ধ করে দিবেন, কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কাজী শাহেদ, দেশ টিভি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। শিরোপা ধরে রাখার মিশনে রাতে মাঠে নামছে ইংল্যান্ড। জশ বাটলারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। খেলা শুরু রাত 8:30টায়। রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় 2 আসামি মঞ্জুরুল আবেদিন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া ইফতেখার বেগ ঝলককে মৃত্যু কারাদণ্ড ও মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ মামলার বিচার শেষে 2012 সালের 13 মার্চ ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন 2 আসামিকে মৃত্যুদণ্ড এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2008 সালের 23 মে সন্ধ্যায় নিজ বাসায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন অপু। অপর 2 ভাই প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে যান তারা।